প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষ অর্থাৎ বাংলা 1433 বঙ্গাব্দ জানিয়ে সকলের সুখ শান্তি কামনা করে আরম্ভ করছি আজকের ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাবী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাপতি চরিয়ার বৃত্তান্ত। আজ 16তম পর্ব। উপন্যাসের অংশবিশেষ পাঠ করার পূর্বে অল্প কথা বলে দিচ্ছি। গোবিন্দচন্দ্র নারায়ণের ও রাজনীতি ইন্দুপ্রভা জীবন ঘিরে উপন্যাসটি এগিয়ে গেছে এবং তাদের জীবনকে কেন্দ্র করে এই অঞ্চল গড়ে উঠেছে। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ প্রথম জীবনে উচ্ছৃঙ্খল তামসিক ছিলেন। তার রাজত্বের 70 বছর জুড়ে নানান ঘটনার জটিলতায় আবৃত। নানান কারণে তিনি অনেকের বিরাট ভাজন হয়েছিলেন। তাছাড়া তার অগ্রজভ্রাতার মৃত্যুর পর সিংহাসনে বসেই তার বিধবাপতি ইন্দুপ্রভাকে বিবাহ করার ফলে তার ভাবমূর্তি একেবারে দুলিশ্বাত হয়ে যায়। ইন্দুপ্রভার পিতা তাদের বাতিদের শত্রুতাও তাদের স্পর্শ করেছে। একদিকে মণিপুর রাজ শত্রু, তাদের পাশের বর্মীরাও তাদের শত্রু। রাজ্যের ভেতর নানান অরাজকতা চারা দিয়ে ওঠে। গোবিন্দচন্দ্র নারায়ণের সময়কার সেনাপতি তুলারাম, মণিপুর রাজা গম্ভীর সিং, এই দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার উপর বর্মীদের উৎপাত সব নিয়ে তিনি ছিলেন অস্থির দিশাহারা। রাজতন্ত্র করে মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন অত্যন্ত অপ্রিয় ভাজন। অনেক রাজন্যবর্গের মতে ডিমাসাদের রাজধর্ম শাক্ত ছেড়ে তার স্ত্রী ইন্দুপ্রভার প্রভাবে বৈষ্ণব হয় সবাই বিরক্ত হয়েছিলেন এবং তাকে খুন করার জন্য নানান চক্রান্ত ঘটতে থাকে। এই পর্বে সেই চক্রান্তের একটি আভাস দর্শকরা পাবেন। তাহলে পড়ে নিচ্ছি আজকের পর্ব। বিশু সৈনিক ও মদন সৈনিক। বিশু সৈনিক ও মদন সৈনিকের কাছ থেকে দুধপাতিল গ্রাম সম্পর্কে সবকিছু বিস্তারিত জেনেছেন রাজমাতা ইন্দুপ্রভা। কাশপুরের রাজবাড়ি নিরাপদ নয়। বারবার রাজবাড়ির অন্দরমহলের নানান ঘটনা থেকে তিনি বিদ্রোহীদের একটা চক্র এই রাজবাড়ির ভেতর আছে এটা তিনি নিশ্চিত। এরা তাদের ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু কোনো প্রামাণ্য সূত্র হাতে না পাওয়ায় ধরতে পারছেন না তিনি, তাই তাদেরকে শাস্তি দিতেও পারছেন না। এরা খুব চতুর। এদের মাঝে রাজগত বিভাস বৈদ্যের ছেলে সুখময় বৈদ্য আছে, গুপ্তচর। বিশু সৈনিক মহারানী ইন্দুপ্রভাকে এই কথা বলেছে যে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছে সুখময় বৈদ্য, কারণ তার গতি বিপজ্জনক। এই সেদিন নেপালি ভ্রমণ করে রাজবাড়ি নন্দনমহলে লাগোয়া মনোরম বাগানে হাঁটছিলেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ। ঠিক তখনই একজন পূবের বারান্দা থেকে ছুরি দিয়ে পালিয়ে যায়। না, একটু যেতে বেঁচে গেলেন গোবিন্দচন্দ্র নারায়ণ। কি ভীষণ কাণ্ড! তারপর নানা তল্লাশি জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারেনি রাজমাতা ইন্দুপ্রভা। এমনিতেই মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ অসুস্থ, মনের দিক থেকেও দুর্বল। তাই ইন্দুপ্রভাকে রাজকার্য ও অন্দরমহলের সব কিছু তাকে দেখতে হচ্ছে। শনিবার সবাইকে দেখেছিলেন রাজমাতা ইন্দুপ্রভা মন্ত্রণা কক্ষে কিভাবে রাস উৎসব করবেন।
পরামর্শ সহযোগিতা চাইছেন অগ্রজ অনুজের কাছে। সেই বৈঠকি সভায় আপনি জানিয়েছিল সুখময় কেন তার আপত্তি ও ভীষণ বিরক্তি তাদের প্রতি। এটা স্পর্ধা হলো খুব থেকে। সে বলে কিনা আমাদের পরম্পরা শাক্ত, আমাদের পূর্বপুরুষ বলি যাগযজ্ঞ করে আসছেন, আমরা শক্তির উপাসক, রাজকার্য এইভাবে বৈষ্ণব বিনয়ে কীর্তনে চলে না। তখন সেখানে ছিলেন ললিতা পিসি। তিনি দমকে সুখময় দিকে তাকিয়ে বলেন, এত কথা খুব থেকে পাস, চুপ কর সুখময়, একটা আনন্দ মাটি করে দিস না। এত কথা খুব থেকে পাস, চুপ কর সুখময়, একটা আনন্দ মাটি করে দিস না। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর শিখাতে আসিস না। তারপর আর কিছুক্ষণ থেমে ললিতা পিসি ইন্দুপ্রভা ও মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ দিকে তাকিয়ে সুর পাল্টে বিদুষণে বললে, আমাদের সবার মত আছে রে বাছা, আমাদের সবার মত আছে রে বাছা। তোমরা যেভাবে অন্যবার করিস এবার সেইভাবে উৎসব করে বিধি তিথি মেনে। ললিতা পিসিকে সমর্থন করে নগরপাল মতি বর্মন দাঁড়িয়ে বল, ললিতা পিসি সুর টেনে, আমরা সবাই একমত রাজমাতা। সবার সবচেয়ে বড় বিদ্যা ললিতা পিসিকে সবাই মান্য করে, কেউ তার বিরুদ্ধাচরণ করতে সাহস পায় না। সেখানে সবাই আর কেউ আপত্তি করেনি। কিন্তু তখন সেখান থেকে গটগট করে সুখময় বৈদ্য, রাজপুরীতে ছিলেন মনোহর চক্রবর্তী, চুলের পটি সুনামী মৈত্র ও এই সভা থেকে উঠে চলে যায়। তখন সেখান থেকে গটগট করে সুখময় বৈদ্য, রাজপুরীতে ছিলেন মনোহর চক্রবর্তী, চুলের পটি সুনামী মৈত্র ও এই সভা থেকে উঠে চলে যায়। সেই থেকে তাদের গতিবিধির ওপর নজর রাখতে গুপ্তচর, বিশেষ সৈনিক ও গুপ্তচর মদন সৈনিককে নির্দেশ দিয়েছেন মহারানী ইন্দুপ্রভা। প্রতি দোল পূর্ণিমায় রাস উৎসব হয়, পালা গায়কেরা পালাগান করে, চাষির ছেলেমেয়েরা রাধাকৃষ্ণ গোপালকৃষ্ণ সেজে রাজবাড়িতে আসে। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তাদের নানান উপহার সামগ্রী দিয়ে পুরস্কৃত করেন। এই দুলে কীর্তন, বুক আরতি ছাড়াও দান করেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও রাজমাতা ইন্দুপ্রভা। গরিব প্রজারা ভেদভাব জাতপাত ভুলে সবাই মিলে কি আনন্দ হয়, যেন স্বর্গপুরী নেমে আসে ধরাতলে। ইন্দুপ্রভা নিজ হাতে শাস্ত্র মেনে রাধাবল্লভকে নতুন বস্ত্র দিয়ে পরিধান পরান এবং নানান অলঙ্কার দিয়ে সাজিয়ে দেন গোপালকে। রাধাকে বিধিবদ্ধ নিয়মে স্নান করান তিনি। রাধাবল্লভের নৈবেদ্যের প্রসাদ ধনী গরিব সবাই পায়। রাজবাড়িতে রঙে নতুনভাবে সাজিয়ে তোলা হয়। অগ্রজদের প্রণাম করে আশীর্বাদ নেন, পায়ে আবির দেন রাজমাতা ইন্দুপ্রভা ও মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ। অনুজদের মাথায়, গালে, মুখে আবির দিয়ে শুভেচ্ছা জানান। প্রাণ চাঞ্চলে আবার নতুন উদ্যোগে সঞ্জীবিত হয় সবাই। রঙে রঙে আনন্দে ভেসে ওঠে রাজবাড়ি। খুশির বন্যায় ভেসে যায় রাজ্য, খুশির বন্যায় ভেসে যায় রাজ্য। ইন্দুপ্রভা এইরকম চান। সে আনন্দ ঘন উৎসবকে বন্য করে দিতে চাইছে এরা। উত্তর কাতারের বিদ্রোহী তুলারামের লোক কি এরা? সুখময়ের কথায় বিদ্রোহের সুর পাচ্ছেন তিনি। সুখময় ডিঙি নৌকার কারিগর ব্যবসায়ী, যে সব নৌকো যে খেয়া ঘাটে পারাপার হয় সেই নৌকোগুলো তার কাছ থেকে কেনা হয়। সুখময় গোবিন্দচন্দ্র নারায়ণের পিস্তুত ভাই, দীর্ঘদিন থেকে পিসে মশাই রাজবাড়ির অন্দরমহলে আছেন। দীর্ঘদিন থেকে পিসে মশাই রাজবাড়ির অন্দরমহলে আছেন। তিনি বিবাস রাজবৈদ্য, তাই সবার ঘরে তার প্রবাসাধিকার আছে। এবারের মহারাজার নানা রকম ব্যায়ামের তিনি যে চিকিৎসক শস্যে ভূত দেখেছেন ইন্দুপ্রভা। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসবের রিক্রিয়েশনের অনুষ্ঠান আপনারা দেখুন।
দেখতে থাকুন, ভালো লাগবে। এই ধারাবাহিক বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, সেখানে আপনারা পড়তে পারেন। নমস্কার।